যে এটা সিকিম না, এটা বাংলাদেশ। যদি তারা এটাকে সিকিম ভাবে তাহলে এটা ভুল করবে। এই বার্তাগুলো তাদেরকে দেওয়া উচিত। আর কত আমরা এই নতজানু নীতি আমরা এগুলো মেনে চলবো? আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র, 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকার অধিকারী আমরা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটা শাসক গোষ্ঠী তাদেরও মনে রাখা দরকার। এবং যারা সরকারে আছে তারা কি নিজেদেরকে আসলে স্বাধীন মনে করে কিনা, বা নিজেদেরকে বৈধ মনে করে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শকদের যে প্রশ্ন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, যে আমাদের যারা সরকার আছে তারা কি নিজেদেরকে আসলে কি অবৈধ মনে করে না বৈধ মনে করে। তো শুভেন্দু অধিকারীর বক্তব্যের কড়া প্রতিবাদ যদি না আসে তাহলে তার অর্থ এই দাঁড়ায় যে সে তো ঠিকই বলেছে, আমি তো আসলে বৈধ না, আমি তো অবৈধ, তো আমাকে অবৈধকে অবৈধ বললে তো আমার গায়ে লাগার কথা। এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে যে যেভাবে আমরা দেখেছি সংসদে জুলাই সনদ এবং সংস্কার, গণভোট, এগুলোকে যেভাবে অ্যাভয়েড করে চলার যে একটা প্রবণতা, এটা তো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি গণভোটকে অস্বীকার করলে আপনার সেই নির্বাচনকেও কিন্তু পরোক্ষভাবে সেটাকে অস্বীকার করা হয়। আপনি যদি জুলাই সনদকে অস্বীকার করেন তাহলে পরোক্ষভাবে আপনি কিন্তু নির্বাচনকেও অস্বীকার করা হয়। সো তাদের যেই অ্যাক্টিভিটিস, তাদের যে কর্মকাণ্ড, সেগুলো দেখে কি আসলে তারা এটা নিজেদেরকে মনে করে কিনা? যদি তারা নিজেদেরকে বৈধ মনে করে, নিজেদেরকে স্বাধীন মনে করে, তাহলে অবশ্যই আমি আগেও বলেছি, এখনো বলি, এর তীব্র প্রতিবাদ জানানো উচিত, কড়া প্রতিবাদ জানানো উচিত, কড়া প্রতিক্রিয়া জানানো উচিত। এবং তাদেরকে স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে এটা সিকিম না, এটা বাংলাদেশ। যদি তারা এটাকে সিকিম ভাবে তাহলে এটা ভুল করবে। এই বার্তাগুলো তাদেরকে দেওয়া উচিত। আর কত আমরা এই নতজানু নীতি আমরা এগুলো মেনে চলবো? আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র, 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকার অধিকারী আমরা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটা শাসক গোষ্ঠী তাদেরও মনে রাখা দরকার এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা দরকার। এই বিষয়টা আমাদের আলোচনায় আসা দরকার। আমি একটু পিছনে ফিরে যেতে চাই নামুন ভাই। এখানে দেশ বিভাজন যেটা হলো 47-এ, এই জায়গায় অনেকে ব্লেম দেওয়া হয় যে পাকিস্তানিরা বাংলাদেশকে শোষণ করার জন্য, শাসন করার জন্য তারা এইভাবে দেশ বিভাজন করেছে, এটা করেছে। দেখুন, বিবিসি 15/7/2022 লম্বা একটা আর্টিকেল লিখেছে, অনেক লম্বা, অনেক বড়। সেখানে তারা বিস্তারিত আলোচনা করেছে যে দেশ বিভাজনটা, 47-এ দেশ বিভাজন কিসের ভিত্তিতে হলো, কেন হলো, মূল কারণ কি ছিল। এখানে লম্বা আর্টিকেলের ভিতরে এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যেই ভূমিকাটা, সেটা তারা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছে। তিনি বারবার চেষ্টা চালিয়েছিলেন যে বাংলাদেশকে, পশ্চিমবঙ্গ এবং এই বাংলাকে অর্থাৎ অবিভক্ত বাংলাকে নিয়ে আলাদা একটা রাষ্ট্র করার জন্য। এটা মোহাম্মদের জিন্না তিনিও এটা সমর্থন দিয়েছিলেন। এবং লন্ডনের যিনি তখন শাসন করতেন, কি মেনটেন তার নাম, তিনিও এটাকে মনোসমর্থন দিয়েছিলেন। কিন্তু নেহেরু এবং প্যাটেল তারা এটাকে ঘোর বিরোধিতা করেছেন। এবং তারা এটা স্পষ্টভাবে তারা বলেছেন যে এটা আমরা মনে করি, যদি পুরো বাংলা নিয়ে একটা রাষ্ট্র হয়, স্বাধীন একটা রাষ্ট্র হয়, তাহলে এখানে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে এবং তারা পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের যে নীতি, সেই নীতি তারা অবলম্বন করবে। ওইদিকে পাকিস্তান একটা শক্তিশালী রাষ্ট্র, আবার এই দিকে যদি বাংলা একটা শক্তিশালী রাষ্ট্র হয়, তাহলে ভারত এইখানে সুবিধা করতে পারবে না। এটা তারা চিন্তা করে তারা এই আর্টিকেলে স্পষ্টভাবে লেখা আছে যে এটা তারা ভারতের জন্য অভিশাপ মনে করেছে, যে কখনোই বাংলাকে আলাদা করে রাষ্ট্র করে স্বাধীন রাষ্ট্রের এই মর্যাদা তারা কখনোই দিবে না। এই জন্য তারা পূর্ব বাংলাকে স্বাধীন আলাদা রাষ্ট্র করতে এবং সমগ্র বাংলাকে নিয়ে একটা রাষ্ট্র হবে, এটা ভারত কখনো মেনে নেয়। সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ভারত। পাকিস্তান যখন দেখেছে যে পশ্চিমবঙ্গ, কলকাতা এবং অন্যান্য যেই অঙ্গরাজ্যগুলো আছে সেগুলোকে নিয়ে যখন রাষ্ট্র আলাদা করা সম্ভব না, তখন কিন্তু তারা এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে তারা আলাদা রাষ্ট্রের এই দাবি মেনে নিয়েছে। এখন এই দাবি মেনে নেওয়ার পিছনেও ব্রিটিশদের অনেক অনেক কিন্তু তাদের চালাকি আছে। তারা যে ডিভাইড অ্যান্ড রুলস, এটার যে পলিসি তারা পূর্ব থেকেই তারা গ্রহণ করেছে, তারা যেখানে হাত দিয়েছে সেখানে কিন্তু তারা, ওই যে আমরা বলি না যে ব্রিটিশ, এই লোকটা ব্রিটিশ, তার মানে সব প্যাস গ্যাসের যত বুদ্ধি আছে সব এই ব্রিটিশদের মাথা থেকে এসছে। এবং আপনারা যারা ইতিহাস জানেন মোটামুটি, যে সীমান্ত যেভাবে ভাগ করা হলো, যে সীমান্ত ভাগ করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, সেখানে ওই যে গুড় লাগাইয়া মাসি ডেকে মারামারি লাগানো হয় না, এই কাজটা তারা করে গেছে। তারা কাশ্মীরকে এমন ভাবে তারা সীমান্ত এখানে প্রাচীর করেছে
যে সেই দেশ বিভাজনের পরবর্তী যে সহিংসতা হয়েছে, সেখানে আমি বিবিসির এই আর্টিকেলে দেখলাম সেখান থেকে 5 থেকে 10 লক্ষ মানুষ সেখানে তারা মারা গিয়েছে শুধুমাত্র সংঘর্ষে, এবং 1,20,00,000 মানুষ শুধু সীমান্ত ভাগ করার কারণে তারা এপার থেকে ওপারে গিয়েছে, ওপার থেকে এপারে এসছে। মানে একটা হযবরল একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। এবং ব্রিটিশরা চিন্তা করেছে যে যদি এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং এদেরকে যদি আলাদা আলাদা ভাগ করা না হয়, তাহলে অর্থনৈতিকভাবে আমরা শোষণ করতে পারবো না। এরকম অনেকগুলো কারণ আছে। সুতরাং একতরফা ভাবে ঢালাও ভাবে মোহাম্মদ আলী জিন্নাহকে এটাকে তাদেরকে ব্লেম দেওয়া, অভিযোগ দেওয়া, আমি মনে করি যে এটা একটা মিথ্যা এবং একটা প্রোপাগান্ডা। আমার ভাই চমৎকার বলেছেন যে শেরে বাংলা একে ফজলুল হক তিনি লাহোর প্রস্তাবেই সর্বপ্রথম দেশ বিভাজনের দাবি তুলেন। সুতরাং তার রূপকার বলতে হবে শেরে বাংলা একে ফজলুল হককে। কিন্তু ইতিহাসকে চাপা দিয়ে শুধুমাত্র চেতনাবাজি আর চেতনা ব্যবসা আর পাকিস্তানি জুজুবুড়ির ভয় দেখিয়ে আমাদের নতুন প্রজন্মকে ডাইভার্ট করার জন্য, সত্য ইতিহাস থেকে দূরে সরানোর জন্য একটা মিথ্যার প্রলেপ দিয়ে এগুলো রংচং লাগিয়ে তাদেরকে খাওয়ানো হয়। অতীতে খাওয়ানো হয়েছে এবং ভবিষ্যতে খাওয়ানোর একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করব যে আমাদের নতুন প্রজন্ম তারা সচেতন হবে, প্রকৃত ইতিহাস তারা পড়বে, অতীত ইতিহাস জেনে তারা নিজেদেরকে সমৃদ্ধ করবে। দ্বিতীয় যে পয়েন্টটা আপনি বললেন যে আসলে আওয়ামী লীগের অনেক দাগী আসামি তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, আসলে এখানে কি আইনের মায়ের প্যাচ আছে এটা তো আর আমরা বলতে পারবো না। আমরা উকিলও না, ব্যারিস্টারও না, আইনের লোকও না। তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা এটা চাই যে অপরাধী, যে প্রকৃত অপরাধী, অবশ্যই তার বিচার হওয়া উচিত। কোন নিরপরাধ মানুষ তার বিচার না হোক, এটা আমরা অবশ্যই চাই। কিন্তু অপরাধীর সে যেন নিরপরাধের প্রলেপ লাগিয়ে সে যেন বের হতে না পারে। তবে অপরাধী দুই প্রকার। এক প্রকার অপরাধী হচ্ছে যে সরাসরি অপরাধ করা, আরেক প্রকার অপরাধী হচ্ছে এই অপরাধকে সমর্থন দেওয়া। সুতরাং যদি আপনি এই দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করেন, তাহলে যে অপরাধ জুলাই বিপ্লবে বা জুলাই গণঅভ্যুত্থানে যে অপরাধ সংঘটিত হয়েছে, সেই জায়গা থেকে ওই দলের কাউকেই নিরপরাধ মনে করা যায় না। তবে যারা প্রত্যক্ষভাবে অপরাধের সাথে জড়িত আর যারা প্রত্যক্ষভাবে অপরাধের সাথে জড়িত না, তাদের ক্ষেত্রে তারা যদি এখানে ক্ষমা চায়, তারা যদি তারা অনুতপ্ত হয়, তারা যদি ভুল স্বীকার করে, সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু আমরা এরকম কোনো আলামত, এরকম কোনো লক্ষণ আমরা আজ পর্যন্ত দেখি নাই। বরং আমরা যত বক্তব্য শুনেছি যে এখানে তাদের এতগুলো মানুষ, প্রায় 1,500 মানুষ শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, এই জায়গায় তাদের কোনো অপরাধ হয়েছে, অপরাধ বোধ এটা একটা জিনিস। একজন মানুষ যখন অপরাধ করে, দেখুন এই অপরাধ বোধ কিন্তু তার ভিতরে জাগ্রত হয়। কিন্তু আমরা এই জায়গাটায় দেখি যে আসলে এই মানুষগুলো কি মঙ্গল গ্রহের মানুষ নাকি ভিন গ্রহের মানুষ? এতগুলো মানুষের জীবন চলে গেল, এতগুলো মানুষ পঙ্গু হলো, এতগুলো মানুষ নিহত হলো, এত কিছু হলো, তারপরে কোন একজন মানুষ তাদের ভিতরে অপরাধ প্রবণতা, মানে অপরাধ বোধ, অনুশোচনা বা অনুতপ্ত হওয়া, অনুশোচনার অনলে দগ্ধ হওয়া, এরকম কোনো কিছু আমরা দেখতে পাই না। এটা আমার কাছে খুব অবাক লাগে। একজন মানুষ সে ভুল করতে পারে, কিন্তু ভুল করার পরে তো তার ভিতরে এই চেতনা জাগ্রত হবে যে আমি এটা আসলে ভুল করেছি। কিন্তু এই মানুষগুলোর অন্তরকে কিভাবে মোহর মারা হয়েছে, তাদের বিবেককে কিভাবে ব্লক করে দেওয়া হয়েছে, এই জায়গাটা আমার ভাবতে খুব অবাক লাগে যে এই চেতনাবোধটুকু পর্যন্ত তাদের ভিতরে নেই। অপরাধ তো তারা স্বীকার করেই না যে এটা অপরাধ হয়েছে। যাই হোক, তো আমি মনে করি আমরা দাবি জানাবো যে অপরাধীদের যেন অবশ্যই বিচার হয়। যদি অপরাধীদের বিচার না হয়, তাহলে নিরপরাধ মানুষের উপরে জুলুম করা হয়। জালেমের যদি বিচার না করা হয়, তাহলে মাজলুমের উপর অবিচার করা হয়। আমরা চাই না অতীতের ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটুক। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ড যেটা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে ম্যাসাকার হয়েছে, বিডিআর গণহত্যার, সে বিচারও আমরা চাই। যে মানুষগুলো গুম হয়েছে তাদের বিচারও আমরা চাই। যে মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচারগুলো আমরা চাই। এবং 2024 সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই অপরাধের বিচারও চাই। আমরা বিশ্বাস করি এবং আশা করি, এখনো পর্যন্ত আশা করি যে ক্ষমতাসীনদের শুভ বুদ্ধির উদয় ঘটবে, তারা এই বিষয়গুলো চিন্তা করবে এবং তারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী এই পথে তারা অগ্রসর হবে না। যদি কেউ অগ্রসর হতে চায়, অন্য যে ভালো মানুষগুলো আছে তারা যেন তাদের সেই পথকে বন্ধ করে দেয়, রুদ্ধ করে দেয়, স্বৈরাচারীর পথ পরিত্যাগ করে তারা যেন জনগণের ভাষা যেন তারা উপলব্ধি করে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এটা তাদের মাধ্যমে ঘটুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।